আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। তোমাদের বাংলা বইয়ের ৭৯ থেকে ৮২ নম্বর পৃষ্ঠায় যে ছকগুলো দেওয়া আছে প্রত্যেকটা ছক আমরা পূরণ করব। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের ৭৯ নম্বর পৃষ্ঠায় কিছু প্রশ্ন দেওয়া আছে, পরে কি বুঝলাম, ঠিক আছে। ক নাম্বার বলা হয়েছে যে এই রচনাটি কোন বিষয় নিয়ে লেখা এবং লেখাটির মধ্যে কি কি বিশ্লেষণ আছে এবং বিশ্লেষণমূলক বিবরণমূলক লেখার সাথে এই লেখাটির কি কি অমিল আছে। শুধু অমিলের কথা বলছে, কিন্তু এখানে কিন্তু মিলের কথা বলেনি। এবং ঘ নাম্বারটা দেখো, তথ্যমূলক লেখার সাথে এ লেখাটির কি কি অমিল আছে আর এ লেখার থেকে নতুন কি কি জানতে পারলে। তো চলো হচ্ছে আমরা প্রথম ক নাম্বার যে প্রশ্নটি করা হয়েছে, এই রচনাটি কোন বিষয় নিয়ে লেখা, তো আমরা দিতে পারি এই রচনাটি কীট পতঙ্গ ও কীটনাশকের সুফল ও কুফল নিয়ে লেখা। ঠিক আছে, এই কথাটুকু তুমি জাস্ট এখানে লিখে দিবে। খ নাম্বার, লেখাটির মধ্যে কি কি বিশ্লেষণ আছে, তো আমরা দিতে পারি যে এই লেখার মধ্যে আমি যে বিষয় বিশ্লেষণগুলো অনুধাবন করতে পেরেছি তা নিরূপ। যেমন এক নম্বর দিতে পারো, কীটপতঙ্গ বিশেষ করে মৌমাছি প্রজাপতি দ্বারা ফুলের পরাগযোগ, ঠিক আছে, এবং ফসলের প্রয়োগকৃত কীটনাশক মানুষের দেহে ও পানির মধ্যে বিষক্রিয়া। এবং ৩ নম্বর দিতে পারো, কীটনাশক ব্যবহারের ফলে ক্ষতিকর অর্থাৎ কীটপতঙ্গে ঘাস হওয়া এবং কি বংশ বিস্তার। এই তিনটা দিবা, ঠিক আছে, আর বেশি লেখা দরকার নেই যেহেতু জায়গা কম। আচ্ছা, বিবরণমূলক লেখার সাথে এই লেখাটির কি কি অমিল আছে, তাই না? তো বিবরণমূলক লেখার সাথে এই বিষয়টি হচ্ছে কি কি অমিল আছে, আমরা যদি একটু দেখি। অমিল কথা বলছে, তো আব্দুল্লাহ আল মুফতি রচিত কীটপতঙ্গের সাথে বসবাস একটি একটা তথ্য বিশ্লেষণমূলক রচনা। তো বিবরণমূলক লেখার ক্ষেত্রে তথ্যগত মিল রয়েছে, কিন্তু আলোচ্য তথ্য বিশ্লেষণ ক্ষেত্রে পার্থক্য রয়েছে। এখানে বর্ণনা করার পাশাপাশি সিদ্ধান্ত গ্রহণ ও বিশ্লেষণ দুর্মিতার বিষয়টি উঠে উঠেছে, যা বর্ণনামূলক রচনায় দেখা যায় না। সাধারণত তথ্য বিশ্লেষণমূলক লেখা নাতিদীর্ঘ হয়, ঠিক আছে। তো তারপর যেটি বলা আছে দেখো, তথ্যমূলক লেখার সাথে এই লেখাটির কি কি অমিল আছে। এবার দেখব তথ্যমূলক সাথে এটা কি কি অমিল আছে। তো তথ্যমূলক লেখা সাধারণত তথ্য দ্বারা ভরপুর থাকে, তো সেখানে মৌলিক বিষয়ের উপর আলোচনা থাকে। আর বিশ্লেষণমূলক লেখায় তথ্যের বিশ্লেষণ করা হয়, আর তথ্যমূলক লেখায় বিশ্লেষণ কম থাকে। এ কথাটুকু তুমি জাস্ট হচ্ছে এখানে লিখে দেবা। তো এই লেখা থেকে নতুন কি কি জানতে পারলে, আমরা দিতে পারি এলাকা থেকে নতুন যে বিষয় জানতে পেরেছি তা হচ্ছে কীটনাশক ব্যবহারের ফলে মানবদেহে ও প্রাণীদেহে বিষক্রিয়ার মারাত্মক প্রভাব পড়ে। এছাড়া কীটনাশকের বিষক্রিয়ায় পাখি, নদী, মাছ মরে যায় এবং ঢালাওভাবে কীটনাশকের ব্যবহার পরিবেশ জীবনের ভারসাম্য নষ্ট হতে পারে। এই যে পারে পর্যন্ত, এই পর্যন্ত লেখবা, ঠিক আছে, আর লেখা দরকার নেই, এখানে লেখবা। তো তারপর দেখো, বলি ও লিখি, কীটপতঙ্গের সঙ্গে বসবাস রচনা লেখক যা বলেছেন তা নিজের ভাষায় বলো বা লেখো, ঠিক আছে। তো আমরা হচ্ছে তো লিখবো যে কীটপতঙ্গের দ্বারা ফুলে পরাযোগ করে। আমরা যদি ঢালাওভাবে কীটনাশক অথবা বালাইনাশক দ্বারা কীটপতঙ্গ ধ্বংস করি তাহলে ফসলের উৎপাদন কমে যায়। ফসলের মধ্যে কীটনাশক ব্যবহারের ফলে মানবদেহে এবং প্রাণীদেহে মারাত্মক বিষক্রিয়া দেখা যায়। এছাড়া ফসলের ক্ষেতে ব্যবহৃত কীটনাশক বৃষ্টির পানিতে ধুয়ে নদী পরে নদীকে বিষাক্ত করে তোলে। এতে নদীতে বসবাস করা মাছ, অন্যান্য জলজ অর্থাৎ জীবের মারা যায়। আবার যে কারণে কীটনাশক প্রয়োগ করা হয়েছে সে উদ্দেশ্য সিদ্ধান্ত হচ্ছে না, কারণ কীটনাশক কীটপতঙ্গের গাওস অর্থাৎ সোয়া করে দিচ্ছে। তাই বিজ্ঞানীরা প্রাকৃতিক উপায়ে কীটপতঙ্গ ধ্বংস করার উপায় সম্পর্কে বলেছেন, ঠিক আছে। তো এই পর্যন্ত দিলেই হবে, আর বেশি লেখা দরকার নেই যেহেতু জায়গা কম বইয়ের মধ্যে। তো তারপর দেখো, আমরা হচ্ছে এখানে কিছু তথ্য দেওয়া আছে, দেশের নাম দেওয়া আছে বাংলাদেশে, ঠিক আছে। 2010 সাল পর্যন্ত বাঘের সংখ্যা এবং 2015 সালে বাঘের সংখ্যা ছিল কত, ঠিক আছে, আস্তে আস্তে কমে আসছে। তো এরকমভাবে তারপরে এভাবে এ ছকের উপর বিশ্লেষণ করে আরও কয়েকটি তথ্যমূলক বাক্য রচনা করা। এখানে আমাদেরকে মোটামুটি 10টি বাক্য রচনা করতে বলা হয়েছে, ঠিক আছে, এই ধরনের যে তথ্য ব্যবহার করে আমাদেরকে। তো আমরা চলো আনসারটা দেখি। তো আনসারটা আমাদের হচ্ছে এরকম। এখানে দেখো, এক নাম্বার দিতে পারি, বাংলাদেশে বাঘের সংখ্যা শেষ 5 বছরে 75.90% কমেছে। আর 2, ভুটানে 5 বছরে 28টি বাঘ বৃদ্ধি পেয়েছে। 3, ভুটানের বাঘ বৃদ্ধির হার শতাংশের হিসেবে 37.30%। আর 4, 2010 সালে যেখানে 50টি বাঘ ছিল সেখানে 2015 সালে জরিপে কম্বোডিয়া বনে কোনো বাঘ পাওয়া যায়নি। কম্বোডিয়া বাঘ বিলুপ্ত প্রাণী। এবং 5, 2015 সালে জরিপে ভারতের বাঘের সংখ্যা আবশ্য আশাব্যঞ্জক হারে বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে।
তো তারপর দিতে পারো যে 6, 2010 সালে ভারতের বাঘ সংখ্যা ছিল 1706টি এবং 2015 সালে দাঁড়ায় 2226টি। তো মিয়ানমারের 2010 এবং 2015 সালে বাঘের সংখ্যা অপরিবর্তিত আছে। তো নেপালে বাঘের সংখ্যা গত 5 বছরে 63.63% বৃদ্ধি পেয়েছে। থাইল্যান্ডে বিগত 5 বছরে বাঘ কমেছে অর্থাৎ 25%। এবং ভিয়েতনামে 5 বছরে 4 ভাগের মধ্যে 3 ভাগ বাঘ কমেছে। তো এই 10টি পয়েন্ট এখানে লিখে দিবা, ঠিক আছে। তো তারপর 82 নম্বর পৃষ্ঠায় আমাদেরকে এখানে যেটি বলা আছে যে এসব তথ্যমূলক বাক্য ব্যবহার করে একটি অনুচিত রচনা করো, শুরুতে একটি শিরোনাম দাও। তো আমাদেরকে এখানে তাই একটা শিরোনাম দিতে হবে এবং একটি অনুচিত রচনা করতে হবে এই 82 নম্বর পৃষ্ঠায়, ঠিক আছে। তো চলো আনসারটা দেখা যাক। তো আমরা দিলাম দক্ষিণ এশিয়ার বাঘ, আমরা শিরোনাম দিলাম কি দক্ষিণ এশিয়ার বাঘ। তো বাঘ বললেই আমরা চোখের সামনে একটি হলদে রঙের কালো ডোরাকাটা প্রাণীকে কল্পনার চোখে দেখতে নিতে পারি। এই হিংস্র প্রাণীটির বনের রাজা ও বাংলাদেশের জাতীয় পশু। বাংলাদেশের দেওয়াল নামে খ্যাত সুন্দরবনের বাঘের দেখা মিলে, কিন্তু প্রতিকূল পরিবেশে এবং চোরা শিকারীদের আক্রমণে শিকার হয়ে বাংলাদেশের বাঘের সংখ্যা নিরন্তর কমেছে। তো সর্বশেষ 2015 সালে বাঘ জরিপ বাংলাদেশে 106টি বাঘ রয়েছে বলে তথ্য প্রকাশিত হয়েছে এবং 2010 সালে ছিল 440টি। তো 2015 সালে এসে প্রায় 334টি বাঘ হারিয়ে গেছে বা বিলুপ্ত হয়ে গেছে, যা অঙ্কের হিসাবে 75.90% হ্রাস পাওয়াকে ইঙ্গিত করে। তবে আশা জাগানিয়া খবরও আছে যে দক্ষিণ এশিয়া, ভুটান, ভারত ও নেপালের বাঘের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তো ভুটানে 2010 সালে যেখানে 75টি বাঘ ছিল, সেখানে 2015 সালে সংখ্যা দাঁড়ায় 103টি, ঠিক আছে। 5 বছরে 28টি বাঘ বৃদ্ধি পেয়েছে, যা তার শতাংশের হিসাবে এত। ভারতে 2010 সালে যেখানে ছিল 1700টি, 2015 সালে 2226টি এসে দাঁড়ায়। তো মোট দাগে 5 বছরে বাঘের সংখ্যা বৃদ্ধি পেয়েছে 520টি। এর সংখ্যা বৃদ্ধির পিছনে কিরানক হিসাবে মূল ভূমিকা রেখেছে সেই স্থানীয় জনগণের এবং রাজ্য সরকারের সচেতনতা, এবং তারা সেভ দ্য টাইগার শিরোনাম বা কর্মসূচি প্রণয়ন করে বাঘের শিকার বন্ধ করে। এছাড়া নেপালের বাঘের সংখ্যা বৃদ্ধি পেয়েছে সবথেকে বেশি 2010 সালে, সেখানে বাঘের সংখ্যা ছিল 121টি এবং 2015 সালে তা বেড়ে দাঁড়ায় 198টিতে, অঙ্কের হিসাবে 63.63% বেশি। তো বাংলাদেশে বাঘের সংখ্যা হ্রাস পাওয়ার মতো ঘটনা আরও কিছু দেশে ঘটেছে। তো যা হোক, এইভাবে এই পর্যন্ত দিবা, যেহেতু বইয়ের মধ্যে জায়গা কম। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।